সেমিস্টারে কিছু জিনিস রিভাইজ করব, তারপরে আবার নতুন জিনিস শিখবো। হ্যাঁ, গতবারে আমরা যেমন যে স্টোরেজ সিস্টেম এবং আপনার ইন্ডেক্সিং করছিলাম, বি প্লাস ইন্ডেক্সিং পর্যন্ত করছিলাম, মেইনলি ওই জিনিসগুলাই। তো এই জন্য আমি খুব বেশি সময় নিব না আজকে, করতেছি না। নেক্সট ক্লাস থেকে শুরু করবো, ধরেন 2-1টা ক্লাসে আমরা ওই পুরো জিনিসটা শেষ করবো আর কি, 10 থেকে 13 পর্যন্ত চ্যাপ্টার। আমরা গত সেমিস্টারে বেশ ভালোভাবেই পড়ছিলাম, যদিও গত সেমিস্টারের সিলেবাসে ওইটা এত ডিটেলস ছিল না, তারপর আমরা পড়ছিলাম। তো এই সেমিস্টারে এই জন্য জাস্ট রিভাইজ করবো, আপনাদেরকে ওই জিনিসগুলো পড়ে নিতে হবে। আমরা যখন কোনো একটা ডাটাবেস তৈরি করি, তো সেই ডাটাবেসটা কোথায় থাকে? হ্যাঁ, ডাটাবেসটা আমাদের কম্পিউটারের স্টোরেজ সিস্টেমের মধ্যে থাকে। এখন এই স্টোরেজ সিস্টেমের মধ্যে কি কি জিনিস আছে এবং কি কি টাইপের আমাদের স্টোরেজ আছে, আপনারা এই জিনিসটা হয়তো আপনাদের জন্য রিপিটেশন হতে পারে। কোথায় পড়তে পারেন আপনারা? আপনাদের কি কম্পিউটার আর্কিটেকচার আছে? আর্কিটেকচার তো পড়ে এসেছে স্যার। মানে পড়ে আসছেন নাকি পরে আরো পরে পড়বেন? না স্যার, ওটা হয়ে গেছে আমাদের ওয়ানে পড়েছি স্যার। 2 সেমিস্টার আগে। আচ্ছা, আর্কিটেকচারের মধ্যে আপনারা পড়ছেন এই স্টোরেজ সিস্টেম, ফাইল স্ট্রাকচার, এগুলা? তো ওখানে মেমোরির কিছু বিষয় ছিল, যে ক্যাশ মেমোরি, তারপর ভার্চুয়াল মেমোরি, এই সমস্ত বিষয় কিছু উল্লেখ ছিল, ডিটেইলস এভাবে ছিল না। ডিটেলস কি বলবো আর কি, অনেক সময় আমরা ডিটেলস টাচ করি না, যে আপনারা সময় থাকে না অনেক সময়, কিংবা আপনারা কতখানি আপনাদের টাচ দিয়ে দিই। এখন বাকি আপনাদেরকে পড়ে নিতে হবে ওই জিনিসগুলো, যদি আপনাদের প্রফেশনাল লাইফে যদি লাগে অথবা না লাগে, ডিটেলস গুলো আপনাদের পড়তে হবে। যেমন ধরেন এখানেও আমি শুধু টাচ দিব আপনাদেরকে, আপনাদেরকে বলে দিব, তথ্য দিব, এবং এগুলোর উৎস কোথায় পাইছি সেটাও বলে দিচ্ছি। এখন আপনাদেরকে পড়ে নিতে হবে এটা, ঠিক আছে? তো ফিজিক্যাল স্টোরেজ মিডিয়া হিসাবে কি কি থাকতে পারে আমাদের? 2 টাইপের আমাদের মেমোরি আছে, একটা হলো যে ভোলাটাইল আর একটা নন ভোলাটাইল। আচ্ছা, ভোলাটাইল আর নন ভোলাটাইল স্টোরেজ সিস্টেম সম্বন্ধে জানা আছে আপনাদের? হ্যাঁ জানা স্যার, থাকার কথা, স্যার জানা আছে স্যার এখানে। জানা থাকার কথা। তারপর আছে কি ক্যাশ মেমোরি, মেইন মেমোরি? হ্যাঁ স্যার জানা আছে স্যার, ক্যাশ মেমোরি, মেইন মেমোরি আছে। আচ্ছা আচ্ছা, দেখি আমার এখানে কতটুকু আমরা ক্যাশ মেমোরি আর মেইন মেমোরির মধ্যে পার্থক্যটা কি? ক্যাশ মেমোরি স্যার যেগুলো প্রসেসর ফ্রিকোয়েন্টলি ইউজ করে, ওইটা প্রসেসরের ভিতরে একটা হাই স্পিড রেজিস্টারের ভিতরে কিছু মেমোরি থাকে ওইটা। আর মেইন মেমোরি মূলত র্যাম, যেটা ক্যাশ মেমোরির তুলনায় স্লো, এবং যেটা ওই ক্যাশ মেমোরির মতো তো ফ্রিকোয়েন্টলি ইউজ হয় না যে ডাটাগুলো। বিশেষ করে প্রোগ্রাম যখন লোড হয় হার্ড ডিস্ক থেকে, মেমোরি থেকে, ওইখান থেকে লোড হয়। আর যেগুলো কম কিন্তু হার্ড ডিস্কের থেকে বেশি ইউজ করা হয়, ওগুলো মেইন মেমোরিতে থাকে। তবে এটা ভোলাটাইল, কারেন্ট চলে গেলে এগুলো সব মুছে যাবে। গুড, তাহলে তো ভালোই ধারণা আছে। হ্যাঁ, এখানে আরেক ভাবে একটু বলা যায় যে আসলে আমরা তো সিপিইউ যে কাজগুলো করে, যে টাইম অপটিমাইজেশনের জন্য, যে যেখান থেকে যত দ্রুত ডাটা প্রসেস করা যায়, তার জন্য কিছু স্পেসিফিক মেমোরি সিপিইউ ব্যবহার করে। সেই জন্য স্যার এখানে র্যামের থেকে ক্যাশে দ্রুত অ্যাক্সেস করা যায়, এই জন্য স্যার ওটা ক্যাশ মেমোরিটা স্পেশালি ব্যবহার করা আছে। হ্যাঁ, ধারণা আছে, বোঝা যাচ্ছে। কিন্তু মানে পুরো ক্লাসের মধ্যে মাত্র 2 জনেরই ধারণা আছে, আর বাকিরা সবারই ধারণা থাকা উচিত। হ্যাঁ, আপনারা যেহেতু কম্পিউটার ইঞ্জিনিয়ার হইতেছেন, ক্যাশ আর মেইন মেমোরি, ক্যাশ মেমোরি কেন ব্যবহার করা হয়? ক্যাশ মেমোরি ফাস্ট মেইন মেমোরির চাইতে, কিন্তু আপনার জায়গা হচ্ছে খুব ছোট। ছোট জায়গা কিন্তু অনেক ফাস্ট। এবং স্যার ক্যাশ মেমোরিটা কস্টলি, মানে খরচ একটু বেশি ওটা। খরচও বেশি, যেহেতু অনেক ফাস্ট এই জন্য খরচ বেশি। কিন্তু আপনার ক্যাশ মেমোরি ব্যবহার করার মানে মূল আইডিয়াটা কিভাবে আসছে? আমাদের জেনারেল প্র্যাকটিস, যেটা আর কি আমাদের সাধারণ লাইফে যে আমরা কাজ করি। যেমন ধরেন আপনি লাইব্রেরিতে বই পড়তে গেছেন, পুরো লাইব্রেরির যত বই আছে সবগুলো বই এনে তো নিশ্চয়ই আপনি আপনার টেবিলের উপরে রাখতে পারবেন না, তাই না? টেবিলে জায়গা কম। কি করবেন আপনি? যেইটা দরকার সেই বইটা এনে টেবিলের মধ্যে রাখবেন। যে বইটা আপনি এই মুহূর্তে পড়তেছেন সেই বইটা আপনি আপনার সামনে রাখবেন। ওইটা পড়া শেষ হলে পরে ধরেন আবার আরেকটা বই এনে আপনি সামনে রাখবেন। আমাদের
কম্পিউটারে যে মানে প্রসেসর যে কাজ করে সেই কাজ করার সিস্টেমটা ওই রকম যে সে সবগুলো কাজ একসাথে করে না, তাই না? কোড আপনার আছে ধরেন কয়েক মিলিয়ন লাইন কোড আছে, সবগুলা কোড তো সে একসাথে এক্সিকিউট করে না। সে কি এক্সিকিউট করে, মানে যেটা যেটা দরকার সেটা সেটা এক্সিকিউট করে। এবং এই জন্য যেই জায়গাটা সে এই মুহূর্তে অ্যাক্সেস করতেছে, এটা একটা থিওরি আছে, এটা বলা হলো আপনার স্পেশাল টেম্পোরাল লোকালিটি আর একটা হলো স্পেশাল লোকালিটি। এটা থিওরিটা আসলে প্র্যাকটিক্যাল থেকেই আসছে, যে মানে এই মুহূর্তে প্রসেসর যেই জায়গাটা অ্যাক্সেস করতেছে টেন্ডেন্সি হলো এইরকম যে সে তার পরের মুহূর্তে ওই জায়গা বা তার আশেপাশের জায়গাকেই অ্যাক্সেস করবে। মানে মেইন মেমোরির যেই জায়গাটা এই মুহূর্তে কোনো একটা প্রসেসর অ্যাক্সেস করতেছে, সে মানে টেন্ডেন্সি, ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে যে তার পর মুহূর্তে সে ওই জায়গায় অথবা তার আশেপাশের জায়গাকে অ্যাক্সেস করবে। এটা বলে আপনার স্পেশাল লোকালিটি, মানে একটা স্পেস সংক্রান্ত লোকালিটি। আর টেম্পোরাল লোকালিটি মানে টাইম সংক্রান্ত লোকালিটি, যে এই মুহূর্তে যেই জায়গা যেই জিনিসটাকে অ্যাক্সেস করতেছে এই মুহূর্তে, যেই জিনিসটাকে অ্যাক্সেস করতেছে পরের মুহূর্তে ওই জায়গা অথবা তার কাছাকাছি জিনিসগুলোকে সে অ্যাক্সেস করবে, এরকম। সেখান থেকে এই ক্যাশ মেমোরির উদ্ভব। যাই হোক, আমরা অত বেশি ডিটেলসে যাব না, আগেই বলছি যে এই চ্যাপ্টার 10 থেকে চ্যাপ্টার 13 পর্যন্ত আমরা এই জিনিসগুলো জাস্ট রিভাইজ করব। তারপর আছে ফ্ল্যাশ মেমোরি। আমরা যে এখন ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার করি, মানে ইউএসবি ড্রাইভ যেগুলো, এগুলো হলো ফ্ল্যাশ মেমোরি টাইপের। এগুলোতে আপনার পাওয়ার চলে গেলেও ডাটাগুলা থাকবে, নষ্ট হয়ে যাবে না। স্যার এখানে একটা কোশ্চেন রাইজ করে যে স্যার সেকেন্ডারি মেমোরি আর তাহলে সেকেন্ডারি মেমোরি যেগুলো সেগুলো তো এরকমই হয় স্যার, যে যেখানে আমার পাওয়ার চলে গেলেও কাজ করে। তো তার জন্য আমরা ফ্ল্যাশ মেমোরিটাকে আবার ডিফাইন করলাম কেন স্যার? মেমোরির ক্লাসিফিকেশনে আপনি যখন প্রাইমারি মেমোরি বলবেন, সেকেন্ডারি মেমোরি বলবেন, তখন একটা জিনিস বোঝাবে, তাই না? প্রাইমারি মেমোরি একটা জিনিস, সেকেন্ডারি মেমোরি আরেকটা জিনিস। তো সেকেন্ডারি মেমোরি হিসাবে আসলে সবগুলাই আসতেছে, ফ্ল্যাশ মেমোরিও আসতেছে, আপনার হার্ড ডিস্কও আসতেছে। হার্ড ডিস্ক এখন আবার বলবেন তাহলে স্যার সেকেন্ডারি মেমোরি সবই তো সেকেন্ডারি মেমোরি, তাহলে এটারে আবার আমি আলাদা করলাম কেন, তাই না? তো এখন সেকেন্ডারি মেমোরি হিসাবে হার্ড ডিস্ক হলো ওয়ান টাইপ অফ মেমোরি, আর আপনার যে পেন ড্রাইভ এটা হলো অ্যানাদার টাইপ অফ মেমোরি। তাহলে ওইটাও তো আবার আলাদাভাবে মানে অন্য একটা ক্রাইটেরিয়া নিয়ে, মানে ক্রাইটেরিয়ার সাপেক্ষে আমরা ওই দুইটাকেও আবার আলাদা ক্লাসিফাই করতে পারি না? হ্যাঁ স্যার, এই জন্য আলাদা করা হয়েছে। সেকেন্ডারি মেমোরি আপনার হার্ড ড্রাইভও সেকেন্ডারি মেমোরি, ফ্ল্যাশ ড্রাইভও আর একটা সেকেন্ডারি মেমোরি। এসএসডি তো ওটাও হ্যাঁ, এসএসডিও আবার আরেক টাইপের সেকেন্ডারি মেমোরি, কিন্তু এগুলোর কনস্ট্রাকশন আলাদা, ভিতরে যে ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আলাদা, এই জন্য আমরা এগুলোকে আলাদা ভাবে ধরি। তারপরে আসছে কি ম্যাগনেটিক ডিস্ক, যেটা এখনো পর্যন্ত আপনার হার্ড ড্রাইভে ব্যবহার করা হয়, ম্যাগনেটিক ডিস্ক। আচ্ছা, তো এইটার আর্কিটেকচারে মানে আমরা যেহেতু ডাটাবেস পড়বো, তো এই জন্য এইগুলার কনস্ট্রাকশন নিয়ে খুব বেশি আমি আলোচনা করতেছি না, কিন্তু কোনো একটা জায়গায় আপনার এইগুলার খুব ডিটেইলস থাকার কথা। ঠিক জানি না কোথায় আছে, এই মুহূর্তে মনেও পড়তেছে না, যে এই জিনিসগুলা বিশেষ করে ট্র্যাক, সেক্টর, সিলিন্ডার। এটা জাস্ট আপনাদের কি বলা যায়, ব্রাশ আপ করার জন্য, যে এগুলো কিভাবে কাজ করে। কেউ বলতে পারবেন এটা কিভাবে কাজ করে? রাইটিং হেড থাকে, ওই রাইটিং হেড যে রাইটিং শুধু না, ওই রাইটিং রিডিং দুটো, রাইট হেড, রিড রাইট হেড। হ্যাঁ, ওইটা ওই ম্যাগনেটিক ডিস্কের বিভিন্ন ট্র্যাকে, ট্র্যাক ওই বৃত্তাকার পথে ছোট ছোট ট্র্যাক থাকে, ওই ট্র্যাকের বিভিন্ন পয়েন্টে এই কম্পিউটারের ইনস্ট্রাকশন অনুযায়ী রিড করে, রাইট করে। আর ম্যাগনেটিক ডিস্কের দুই পাশেই রিড রাইট হয়। দ্যাটস রাইট, গুড। তাতে কিছু একটা ধারণা আছে আপনাদের। আচ্ছা,
আচ্ছা, এটা সম্বন্ধে কার ধারণা আছে? এখানে হলো যদি আপনার একাধিক ডিস্ক থাকে লাগানো, হ্যাঁ, আপনার সিস্টেমের সাথে, তখন সেই ডিস্কগুলোকে কিভাবে আপনি অ্যাক্সেস করবেন? যেটা করা হয় যে একটা ডিস্ক কন্ট্রোলারের মাধ্যমে এটা অ্যাক্সেস করা হয়। যে ডিস্ক কন্ট্রোলার দিয়ে প্রত্যেক মানে কোন ডিস্কে আপনি লিখবেন বা কোন ডিস্ক থেকে আপনি রিড করবেন বা রাইট করবেন, অর্থাৎ কোন ডিস্কটাকে আপনি অ্যাক্সেস করবেন সেই জিনিসটা এখান থেকে কন্ট্রোল করা হয়। আচ্ছা, এই জায়গাটা আমাদের হয়তো কিছুটা ইম্পর্টেন্ট হতে পারে, নতুনও হতে পারে। সেটা হলো যে অ্যাক্সেস টাইম, সিক টাইম, রোটেশনাল ল্যাটেন্সি, ডাটা ট্রান্সফার রেট। ঠিক আছে, আমি বলবো আপনাদের এই জায়গাটা আপনারা একটু ভালোভাবে পড়বেন, এবং এটা নিয়ে যদি এখানেও না থাকে, এই বইতে না থাকে, যেই বইতে আছে সেই বই থেকে এটার সাথে রিলেটেড যে ম্যাথ আছে, প্রবলেম আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেই জিনিসগুলো আপনারা পড়বেন। অনেক সময় আপনার বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে এই টাইপের ছোট ছোট প্রবলেম দেওয়া থাকে। আপনার যদি এইগুলো জানা থাকে তাহলে ওই প্রবলেমটা আপনারা সলভ করতে পারবেন। আচ্ছা, কে বলতে পারবে সিক টাইম বলতে কি বোঝায়? রোটেশনাল ল্যাটেন্সি, ডাটা ট্রান্সফার রেট, অ্যাক্সেস টাইম, এগুলো বলতে কি বোঝায়? আচ্ছা, অ্যাক্সেস টাইম বলতে কি বোঝায়? সিম্পল হবে, মানে আপনি মানে মাইক্রোপ্রসেসর কোনো একটা ডাটা রিকোয়েস্ট করলো সেকেন্ডারি মেমোরি থেকে, রিকোয়েস্ট প্লেস করার পরে যেই মুহূর্তে সে ডাটাটা পাবে, এই যে পুরো টাইমটা, এটা হলো অ্যাক্সেস টাইম। এই টাইমটা তাহলে কি ভাগে ভাগ হবে? আসলে আপনার সিক টাইম, যেটাতে আপনি যখন রিকোয়েস্ট প্লেস করবেন, প্লেস করলে আপনার যে সেকেন্ডারি মেমোরি, সেই মেমোরির যে রিড রাইট হেড আছে আর্মটাকে, এটা ও কারেক্ট ট্র্যাকের উপরে নিয়ে যেতে যে সময় লাগবে, এটা হলো সিক টাইম। তারপরে আবার ওই ট্র্যাককে ঘুরে কারেক্ট সেক্টরের উপরে আসতে হবে হেডটাকে, এরপরে আপনি গিয়ে রিড করা শুরু করবেন, তখন আপনি গিয়ে রিড পাবেন। এটা হলো আপনার অ্যাক্সেস টাইম। এখানে যে রিপোজিশন যেটা বলছে স্যার, একটা যেহেতু অনেকগুলো বিট থাকে, একটা থেকে অন্যটা অ্যাক্সেস করার জন্য কি এটা ব্যবহার করে যে রিপোজিশন কথাটা? অনেকগুলো বিট বলতে কি বোঝাচ্ছেন আপনি? না, এখানে হচ্ছে যে আমাদের যেখান থেকে আমি ডাটা অ্যাক্সেস করব, আর সেই ট্র্যাকে সেইখানে আমার যে আর্ম গুলো আছে সেটা তো পয়েন্ট করবে। এখন একটা ডাটাকে যখন পয়েন্ট করলো, তারপরে যখন অন্যটায় চলে যাচ্ছে, সেইটাকে কি রিপোজিশন বলা হচ্ছে? না, এই তো আপনার হেড, হ্যাঁ। হেডটা রেস্ট পজিশন আছে, রেস্ট পজিশন থেকে আপনার ধরেন এখানে তো ট্র্যাক আছে, এটা হলো একটা ট্র্যাক, আরেকটা ট্র্যাক, আরেকটা ট্র্যাক, আরেকটা ট্র্যাক। এখন ধরেন এখানে ছিল হেডটার রেস্টিং পজিশন, সে এটাকে মুভ করে আপনার সঠিক ট্র্যাকের উপরে আসতে হবে, তাই না? এই যে মুভ করলো এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসলো, এটাকে আমরা বলতেছি সিক টাইম, মানে খুঁজতেছে, সঠিক ট্র্যাকটা খুঁজে বের করতেছে, সেই টাইম সিক টাইম। ঠিক আছে, তারপরে সঠিক ট্র্যাকের উপরে আপনার হেডটা আসছে, কিন্তু ওই ট্র্যাকের যেই জায়গাটায় হেডের পজিশনটা পড়ছে, ওইখানে এই যে আপনার ডাটা থাকবে নট নেসেসারি, ডাটাটা একটু দূরে মাঝ বরাবর থাকতে পারে ট্র্যাকে, তাহলে আপনার ওই ডিস্কটাকে ঘুরাইয়া সেই পজিশন পর্যন্ত যাইতে হবে, রাইট? ওইটাকে আমরা বলবো রোটেশনাল ল্যাটেন্সি। আর ডাটা ট্রান্সফার রেট, যেই রেটে আমরা ডাটা লিখতে বা পড়তে পারবো কোনো একটা পার্টিকুলার ডিস্ক থেকে। আচ্ছা, পারফরম্যান্স মেজার হিসাবে আছে কি মিন টাইম টু ফেইলিউর, আরো জিনিস আছে, কোথায় আছে? এখানে শুধু মিন টাইম টু ফেইলিউর দিছে। এই জায়গাটা আমি বলবো আপনাদের এই জিনিসটা আপনারা জাস্ট একটু পড়বেন আর কি, নিজেদের ব্রাশ আপ করার জন্য।
কারণ এখানে অনেক কিছু কভার করা হয়েছে এই একটা চ্যাপ্টারের মধ্যে। আর আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য পার্টিকুলারলি কোন জায়গাগুলো ভালোভাবে পড়তে হবে আমি এই চ্যাপ্টার শেষ করার পরে আপনাদেরকে আবার বলে দেবো। এখানে সব কিছু আপনাদেরকে মুখস্থ করে রাখতে হবে নট নেসেসারি, বরং এগুলো সবকিছু আপনাদের অলরেডি পড়ে আসার কথা। ঠিক আছে? ফর এক্সাম্পল, যেমন ধরেন এই যে এই জায়গাটা, এই যে এফসিএফএস, স্ক্যান, লুক, এই জিনিসগুলা আপনাদের অপারেটিং সিস্টেমে পড়ার কথা। জানেন আপনারা কতটুকু পড়ছেন? অপারেটিং সিস্টেম তো এইভাবে এখন আমাদের আসেনি। আসলে তাহলে ওখানে আপনারা আরো মানে ভালোভাবে পড়বেন এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই টাইপের অ্যালগরিদম গুলো। তারপরে যে আপনার মেমোরি ফ্র্যাগমেন্টেশন, এটা অপারেটিং সিস্টেমে অনেক ভালোভাবে পড়বেন। এটা নিয়ে আপনাদের ওইখানে ম্যাথও থাকার কথা, ম্যাথমেটিক্যাল প্রবলেম, ফ্র্যাগমেন্টেশন। মূল যে ব্যাপারটা ফ্র্যাগমেন্টেশন, যে আমাদের তো মানে মেমোরির মধ্যে যে লেখা হয় সেই একটা ফাইল কিন্তু কন্টিনিউয়াস থাকে না। হ্যাঁ, ফাইলে দেখা যায় আপনার কি বলা যায়, এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, মেমোরির এফিসিয়েন্সি বাড়ানোর জন্য ফাইলটাকে বিভিন্ন টুকরা করে। আপনার এক একটা টুকরা যেখানে যেখানে জায়গা আছে আমাদের স্টোরেজ সিস্টেমে, সেখানে সেখানে লিখে রাখা হয়। আর এই জিনিসগুলা আবার ফাইল অ্যালোকেশন টেবিলের মধ্যে ওই ট্র্যাকগুলি রাখা হয় যে কোথায় কোন কোন টুকরা লেখা হয়েছে। যখন আপনি চাইবেন অ্যাক্সেস করতে চাইবেন, তখন ওইভাবে আপনি পয়েন্টার ব্যবহার করে যে এটা এখানে শেষ, এরপর থেকে আবার ওখান থেকে শুরু, এরকম করে আনা হয়। তো এভাবে যখন আপনার লিখতে থাকে, লিখতে লিখতে এটা একদিকে যেমন সুবিধার যে আপনি আপনার স্টোরেজ সিস্টেমে ফুল একটা ফাইলকে এক জায়গায় আপনি রাখতে পারতেছেন না, তখন আপনি বিভিন্ন জায়গায় রাখতে পারেন। কিন্তু অসুবিধা যেটা, যে যখন এরকম ভাঙতে থাকবেন আপনি, ভাঙতে ভাঙতে এমন অবস্থা হয় যে আপনার একটা ফাইলের একটা জিনিস আছে এখানে, আরেকটা জিনিস আছে আরেক জায়গায়, আরেকটা জিনিস আরেক জায়গায়, এভাবে রাখলে তখন আবার ওই দেখা যায় যে আপনার রিড রাইট টাইম অনেক বেশি লাগে। তো তখন যেটা করা হয় যে মাঝে মাঝে আমরা ওই যে ডিফ্র্যাগমেন্ট করি। আপনাদের অভিজ্ঞতা আছে কিনা জানি না, আমাদের অপারেটিং সিস্টেমে অ্যাডমিনিস্ট্রেশন টুলের মধ্যে ডিফ্র্যাগমেন্টেশন নামে একটা অপশন আছে, যেটা যে মাঝে মাঝে এটা করলে আপনার কম্পিউটারের স্পিড অনেক সময় ইমপ্রুভ হয়। ডিফ্র্যাগমেন্টেশন যেটা করে যে বিভিন্ন ফাইল বিভিন্ন জায়গায় যে আছে ওইগুলোকে আবার এনে একত্র করার চেষ্টা করে। আরো যেটা বললাম যে এটা ডিফ্র্যাগমেন্টেশন সম্বন্ধে যদি আপনি জানতে চান, অপারেটিং সিস্টেমে আরো অনেক ডিটেইলস পড়বেন। আর কি আছে, রেইড আর্কিটেকচারের মেমোরি সিস্টেম যখন আপনারা পড়ছেন তখন এটা পড়ার কথা আর কি। রেইড সিস্টেম কেউ বলে রিডান্ডেন্ট অ্যারে অফ ইন্ডিপেন্ডেন্ট ডিস্ক, কেউ আবার আইকে ইন্ডিপেন্ডেন্ট ইনএক্সপেন্সিভ বলে। আচ্ছা, সিম্পল একটা এক্সাম্পল ধরেন, আপনি একটা ফাইলকে রাখতে চান, 1 জিবির একটা ফাইল। 1 জিবি ফাইলকে যদি আপনি সিকোয়েন্সিয়ালি রাখেন, তাহলে 1 জিবির প্রথম যে বিটটা আপনি পড়লেন সেই বিট থেকে পড়া শুরু হলো। সিকোয়েন্সিয়ালি পড়তে পড়তে 1 জিবি পুরাটা পড়তে আপনার 1 বাই 1 মানে সিকোয়েন্সিয়ালি আপনি পড়তেছেন পুরাটা অ্যাক্সেস করতে যে সময় লাগবে। এখন এই 1 জিবি কে ধরেন আপনি 100 মেগাবাইট করে ভেঙে 10টা ডিস্কে রাখলেন প্যারালালে, একটা অ্যারে অফ ডিস্ক 100 মেগাবাইট করে, আর সেই 100 মেগাবাইট করে একসাথে আপনি পড়লেন 10টাকে, তাহলে কোনটাতে কম সময় লাগবে এই পুরো 1 জিবি পড়ে ফেলার জন্য বা অ্যাক্সেস করার জন্য? প্যারালালি যদি রাখেন তাহলে অনেক কম সময় লাগবে, 10 ভাগের 1 ভাগ সময় লাগবে, তাই না? তো কি আমাকে ফলো করতে পারতেছেন নাকি বুঝতেই পারতেছেন না যে আমি কি বলতেছি? হ্যাঁ স্যার, ফলো করতে পারছি। জি স্যার, বুঝতে আমি পারছি যেটা বলতেছি ধরো লম্বা একটা জিনিস, 1 জিবির একটা জিনিস, 1 জিবি মানে কি, 1 জিবি মানে হলো 1000 বাইট, ঠিক আছে? তো 1000 কে আপনি ভাঙলেন 100 করে। এখন এই 1000 কে ধরেন 1 বাইটকে পড়তে 1 সেকেন্ড লাগে ধরলাম আমরা, তাহলে 1000 বাইটকে যদি আপনি সিকোয়েন্সিয়ালি পড়েন তাহলে 1000 সেকেন্ড লাগবে। এখন এটারে 100 করে যদি আপনি ভাগ করে 10টা আলাদা ডিস্কে রাখলেন,
হ্যাঁ, একটা অ্যারে অফ ডিস্ক, এরকম রিডান্ডেন্ট অ্যারে অফ ডিস্ক 10টা ডিস্কের মধ্যে রাখলেন 100 100 করে, তাহলে আর ওটাকে প্যারালালি আপনি পড়তে পারলেন পুরোটাকে একসাথে, তাহলে কত সময় লাগবে? 100 সেকেন্ড সময় লাগবে। তাহলে 1000 সেকেন্ড আর 100 সেকেন্ড মানে কি 10 ভাগের 1 ভাগ হয়ে গেল আপনার পড়ার যে সময়টা, মানে অ্যাক্সেস টাইম আপনার অনেক রিডিউস করলো। এইটা হলো মেইন আইডিয়া ছিল আপনার এই যে রেইডের রিডান্ডেন্ট অ্যাক্সেস। দ্বিতীয় যেটা, যে ধরেন আপনি কোন একটা জিনিসকে যদি এক জায়গায় রাখেন আর ওই জিনিসটা নষ্ট হয়ে যায়, আপনার পুরো জিনিসটাই শেষ, তাই না? তো এখন ওই একটাকে এক জায়গায় না রেখে যদি আপনি বিভিন্ন জায়গায় রাখেন একই জিনিসের কপি, তাহলে একটা জায়গা যদি নষ্ট হয়ে যায় তো আরেকটা জায়গা থেকে আপনি সেটার কপি পেয়ে যাবেন। এই জন্যই মূলত আসছিল যে রিডান্ডেন্ট কথাটা, যে রিডান্ডেন্ট কপি থাকবে, একটা জায়গা নষ্ট হলে আরেকটা জায়গা থেকে আমরা পেয়ে যাবো। ওকে, এই জিনিসগুলো একটু পড়েন আপনারা ভালোভাবে, এখানে না হলেও আপনাদের আর্কিটেকচারে জানা থাকা উচিত। মিন টাইম টু ফেইলুর, মিন টাইম টু রিপেয়ার, মিন টাইম টু ডাটা লস, এই জিনিসগুলো, এরর হ্যান্ডলিং, ফল্ট টলারেন্স, এইগুলোর মধ্যে এই জিনিসগুলো আরো অনেক ডিটেইলস আছে। ঠিক আছে, আবারও বলতেছি, এটা আপনাদের জাস্ট রিফ্রেশ করার জন্য মেমোরিটা, এটা আমাদের ডাটাবেজের আজকের যে জিনিসগুলো আমরা দেখলাম, এটা আমাদের ডাটাবেজের মধ্যে শুধুমাত্র কনসেপ্টটা গ্রো করার জন্য, যে কিভাবে আমরা কোন কোন ফাইল সিস্টেমের মধ্যে কিভাবে রাখতে পারি। নেক্সট ক্লাসে আমরা আরো মানে রেকর্ড অর্গানাইজেশন, ফাইল অর্গানাইজেশন যেগুলো পড়বো, এগুলো আপনাদের জন্য আসলে আরো বেশি ইম্পর্টেন্ট হবে ডাটাবেজের সাথে রিলেটেড। ঠিক আছে, ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। বলেন।